কারেন্ট বার করার জন্য বা তুল্য রোধ বার করার জন্য আমরা ওহমের সূত্র ব্যবহার করি। এই ওহমের সূত্রেরই আরেকটা রূপ হচ্ছিল আমাদের এই কারশফের সূত্র। এই কারশফের দুটো সূত্র আছে। প্রথমটা হচ্ছিল আমাদের কারশফের প্রথম সূত্র। পরীক্ষায় হামেশাই এই সূত্র লিখতে দেয়, যার জন্য এই সূত্রগুলি মুখস্থ করাই বেটার, যাতে বানিয়ে লিখতে ভুল না হয়। এটাকে আমরা বলি হচ্ছিল কিরচফ ফার্স্ট ল और এটাকে আমরা বলি কিরচফ, অনেকে কারশফও বলে, কিরচফ কারেন্ট ল, বা সংক্ষেপে আমরা বলেছিল KCL, কিরচফ কারেন্ট ল। কি বলছে সূত্রটাতে? না, সূত্রটা বিবৃতি হচ্ছিল বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। তো এখানে আমরা বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত এই পরিবাহীগুলির, এই জায়গাটাই সবাই পরীক্ষার সময় লিখতে গিয়ে ভুল করে। অনেক সময় পরিবাহীর বদলে প্রবাহী লিখে রাখে। পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। ব্যাপারটা কি বলছে? মনে করো একটা পয়েন্টে অনেকগুলি তার যুক্ত হয়েছে। ধরো 5টা তার যুক্ত হয়েছে। এই তার দিয়ে কারেন্ট আসলো I1, এই তার দিয়ে কারেন্ট আসলো I2, এই তার দিয়ে কারেন্ট আসলো I3, এই তারটা দিয়ে কারেন্ট বেরিয়ে গেল I4, এটা দিয়ে কারেন্ট বেরিয়ে গেল I5। এই জাংশন পয়েন্টটার নাম দিলাম আমি A। যে কারেন্টগুলি এ বিন্দুর দিকে ঢোকে সেগুলো ছিল পজিটিভ কারেন্ট। তার মানে I1, I2, I3 এই তিনটা কারেন্ট হচ্ছিল এ বিন্দুর দিকে আসলো, তার মানে এরা ছিল অন্তর্মুখী। অর্থাৎ এ বিন্দুর অভিমুখী। এই কারেন্টগুলি হচ্ছিল আমাদের পজিটিভ কারেন্ট। আর যেগুলি বেরিয়ে গেল I4,
আর I5 এগুলো ছিল এ বিন্দু থেকে বহির্মুখী এই কারেন্টগুলো ছিল নেগেটিভ কারেন্ট। তা এই কারেন্টগুলির বীজগাণিতিক যোগফল শূন্য হবে। তার মানে আমরা বলতে পারি I1 প্লাস I2 প্লাস I3, আর যেহেতু I4 আর I5 নেগেটিভ, তাহলে মাইনাস I4 মাইনাস I5 ইকুয়াল টু 0। এটা কোথা থেকে আসলো? তার মানে না, সামেশন I ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের বর্তনীর কোনো একটা বিন্দুতে মানে আমাদের এখানে এ বিন্দু আর কি, এই বর্তনীর কোনো একটা বিন্দুতে সামেশন I 0 হবে। এই সামেশন করার সময় ওই বিন্দুর অভিমুখী যেগুলি কারেন্ট সেগুলি পজিটিভ, আর ওই বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে যে কারেন্টগুলি সেগুলি নেগেটিভ। তার মানে আমরা বলতে পারি I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু I4 প্লাস I5। তার মানে যতটুক কারেন্ট এ বিন্দুতে ঢুকলো ঠিক ততটুক কারেন্টই এ বিন্দু থেকে বেরিয়ে গেল। তার মানে আমরা বলতে পারি কারশফের প্রথম সূত্র তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে, অর্থাৎ যতটুকু আধান আসলো এ বিন্দুতে ঠিক ততটুকুই আধান এই বিন্দু থেকে বেরিয়ে গেল। তার মানে আমরা বলতে পারি কারশফের প্রথম সূত্র, সংক্ষেপে আমি লিখলাম KCL, কারশফস ফার্স্ট ল, তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে, কনজারভেশন অফ চার্জ। সংরক্ষণ সূত্র মেনে চলে। তো কারশফের প্রথম সূত্র খুব একটা কঠিন না, কারশফের প্রথম সূত্র আমাদের সোজাই। প্রবলেম করা হচ্ছিল আমাদের কারশফের দ্বিতীয় সূত্রটা। কারশফের দ্বিতীয় সূত্র এটাকে আমরা ইংরেজিতে বলবো কিরচফস সেকেন্ড ল, বা এটাকে বলা হয় কিরচফস ভোল্টেজ ল, সংক্ষেপে এটাকে আমরা বলবো KVL, কিরচফ ভোল্টেজ ল। বিবৃতিটা লিখি তাহলে আমরা এবার, খুব আসে পরীক্ষায়, ঝাড়া মুখস্থ করবা, বারবার না দেখে লেখার চেষ্টা করবা, কারণ দেখা যায় পরীক্ষা খুব ভুল হয়। বলছে তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ, এই যে প্রত্যেকটা ওয়ার্ড এখানে মিনিংফুল, যাতে কোনোটা পরীক্ষার সময় মিস না হয়। প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফলগুলির বীজগাণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎচালক বলগুলির
বীজগাণিতিক সমষ্টি সমান হয়। কথাটার মানেটা কি? বলছে তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে, তার মানে আমরা কার্চফ সেকেন্ড লটা শুধুমাত্র বদ্ধ লুপের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, একটা ক্লোজড লুপের ক্ষেত্রে। কি জিনিস ক্লোজড লুপ সেটা আমি দেখছি এখনই। এই ক্লোজড লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফল, এই সংশ্লিষ্ট কথাটা যেন পরীক্ষা বাদ না যায়, প্রত্যেকটা ওয়ার্ড মিনিংফুল। প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের, মানে ওই রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাহলে কোনো রোধ আর সেই রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তাদের গুণফলের বীজগাণিতিক সমষ্টি, ওই লুপের মধ্যে যে তড়িৎচালক বলগুলি আছে তাদের বীজগাণিতিক সমষ্টি সমান হয়। অর্থাৎ সংক্ষেপে হচ্ছিল সামেশন আইআর ইকুয়াল টু সামেশন ই। এই হচ্ছে আমাদের কার্শফের সেকেন্ড ল এর শর্টকাট ফর্ম, সামেশন আইআর ইকুয়াল টু সামেশন ই। তা ভালো করে কার্শফের সেকেন্ড লটা বোঝার জন্য আমরা একটা বদ্ধ লুপ কনসিডার করি। এই হচ্ছে একটা লুপ, এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা রোধ আছে, এই লুপে আরেকটা ব্যাটারি আছে, তা প্রথম কাজ হচ্ছিল এই লুপটার একটা নাম দিতে হবে। কার্শফের সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমার লুপের নাম দিতে হবে। লুপটার নাম দিলাম এ বি সি ডি এ, এই হচ্ছে লুপটা। এই তড়িৎচালক বলটা হচ্ছে E1, এই তড়িৎচালক বলটা হচ্ছে E2, এই রোধটা হচ্ছে আমাদের R1, এই রোধটা ছিল আমাদের R2। এখান দিয়ে কারেন্ট মনে করি যাচ্ছে I2, আর এখান দিয়ে কারেন্ট যাচ্ছে মনে করো I1। তো এই কারেন্টগুলি তুমি, আমি যেরকম করে ধরলাম যে সেরকম করে ধরতে হবে এমন কোনো কথা নেই, কারেন্টগুলি তুমি উল্টো করেও ধরতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তুমি যদি ভুল ধরে থাকো কারেন্টের ডাইরেকশন, তাহলে তোমার কারেন্টটা নেগেটিভ আসবে, অ্যান্সার লেখার সময় পজিটিভ ধরে নেবা, তাহলেই হয়ে যাবে। এই দুটো কারেন্ট একসাথে এখানে বেরিয়ে যাচ্ছে, I1 প্লাস I2 হিসাবে কারেন্ট দুটো বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখব এ বি সি ডি এ লুপে কার্চফ ভোল্টেজ ল প্রয়োগ করে পাই কি পাই না, আই আর আর এর গুণফলের সমষ্টি। তাহলে আই আর আর, তাহলে কয়টা আর আছে আমি আগে একটু দেখে নিই তো। এই যে দেখো, এই একটা আর আছে আর এই একটা আর আছে, আর তাছাড়া এই লুপের মধ্যে কোনো আর নেই। তাহলে এই আরটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে না I1, তাহলে কারেন্ট আর এই রোধের গুণফল, তার মানে হচ্ছিল আমাদের I1 R1, আর এই যে রোধটা আছে তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে I2, এই I2 কারেন্টটা এখান দিয়ে বেরিয়ে গেল, তাহলে I2 ইন্টু R2 ইকুয়াল টু, এই যে আমাদের সামেশন তড়িৎচালক বল আছে, তাহলে কয়টা তড়িৎচালক বল আছে এখানে, একটা E1 একটা E2, তাহলে E1 আর E2। এবার ঘটনা মাঝখানে আমি কোনো প্লাস মাইনাস সাইন এগুলি ইউজ করিনি, এই সাইনটা আমাকে বুঝতে হবে, এবং এই সাইনটাই কিন্তু সবাই সমস্যা করে। এই সাইনটা আমরা কিভাবে বুঝবো দেখো, ফার্স্ট হচ্ছিল এখানে একটা ক্লকওয়াইজ সাইন দেব, প্রথম এরকম সাইনটা দিবা,
পরবর্তীকালে আর সাইন দিতে হবে না, আঙ্গুল দিয়ে এরকম করে ঘোরাবা, যেরকম করে আমি এই ক্লকওয়াইজ সাইনটা দিলাম সেরকম করে আঙ্গুল দিয়ে ঘোরাবা। এটা যে ক্লকওয়াইজই দিতে হবে বা সব বইতে যে ক্লকওয়াইজ দেওয়া আছে তা না। আমি ক্লকওয়াইজ দিয়ে যা ধরবো, তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরো তাহলে তুমি তার উল্টাটা ধরবা, ঠিক আছে? তাহলে দুইভাবেই হয়। তা আমি যেভাবে শেখাচ্ছি তোমরা সেইভাবেই শিখবা। তাহলে এই লেফট সাইডের নিয়মটা কি? লেফট হ্যান্ড সাইডের নিয়মটা খুব সুন্দর করে বোঝো, খাতা এটা লিখে রেখো। নিয়মটা হচ্ছিল, এই ওয়্যারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই ওয়্যারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, আর আমার এই যে লুপটা ক্লকওয়াইজ, এই লুপটা আমি লিখে দিলাম, এটা হচ্ছে লুপ আর এটা হচ্ছে কারেন্ট। এই লুপ আর কারেন্ট যদি সেম ডিরেকশনে হয় তাহলে নিব হচ্ছিল আমরা পজিটিভ। আর যদি এরকম হয়, কারেন্ট যাচ্ছে লুপের ঠিক উল্টো দিকে, লুপ যাচ্ছে হলো ক্লকওয়াইজ এদিকে আর কারেন্ট যাচ্ছে তার উল্টো দিকে, এটা হচ্ছে লুপ, তাহলে আমরা নিব হচ্ছিল নেগেটিভ। তাহলে দেখো আমাদের এখানে কি দাঁড়াচ্ছে গিয়ে, এই যে I1 কারেন্টটা এই দিকে যাচ্ছে আর এই লুপটা যাচ্ছে আমাদের ডান দিকে, তাহলে দেখো তো এর অপোজিট যেহেতু, তার জন্য আমরা একটা নেগেটিভ সাইন নিব। আর I2 এর ক্ষেত্রে দেখো I2 যাচ্ছে এইদিকে আর এই লুপটাও যাচ্ছে এইদিকে, তার সেম ডিরেকশনে আছে, তার জন্য পজিটিভ নিব। তাহলে বাঁ দিকের নিয়ম শেষ হয়ে গেল। এবার রাইট সাইডের নিয়ম কি আছে আমাদের? রাইট সাইডের নিয়ম হচ্ছিল, এইটা হচ্ছে আমাদের ব্যাটারি, এই লুপটা যদি ব্যাটারির নেগেটিভ দিয়ে ঢুকে পজিটিভ দিয়ে বেরোয় তাহলে পরে আমাদের হবে হচ্ছিল পজিটিভ। আর লুপটা যদি আমাদের ব্যাটারির পজিটিভ দিয়ে ঢোকে নেগেটিভ দিয়ে বেরোয় তাহলে সেটা হচ্ছিল নেগেটিভ। এটা খাতার মধ্যে লেখো, কারণ এবার আমরা একটা এক্সাম্পল করব। আমি এক্সাম্পলটা যখন আমি করব তোমরা সবাই নিজের খাতায় এই নিয়মটাকে ফলো করে সমীকরণটা প্রতিষ্ঠা করে চেক করবে যে আমার সঙ্গে তোমাদের সমীকরণটা ঠিক আছে কিনা। সুতরাং এই নিয়মটা খাতার মধ্যে অবশ্যই লিখে ফেলো। তাহলে দেখো এই যে ক্লকওয়াইজ সিম্বলটা আছে, এই ক্লকওয়াইজ সিম্বলটা দেখো, আমি হালকা কালারটা দিয়ে করি। এই ক্লকওয়াইজ সিম্বলটা দেখো, ব্যাটারির নেগেটিভ দিয়ে ঢুকে যে ব্যাটারি পজিটিভ দিয়ে বেরোলো, দিয়ে এখান দিয়ে যখন ঢুকবে তখন পজিটিভ দিয়ে ঢুকলো, তার মানে আমার E2টা হচ্ছিল আমাদের পজিটিভ, আর E1 এর ক্ষেত্রে যেহেতু পজিটিভ দিয়ে ঢুকলো তার জন্য E1 এর ক্ষেত্রে হবে নেগেটিভ। তাহলে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডের রুলটা। এবার এই যে আমাদের কার্শফস যে ভোল্টেজ লটা আছে, এখানে আমাদের কি হচ্ছে, শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। অ্যাকচুয়ালি সিম্পল আমি বলি, এখানে আমরা দেখলাম সামেশন E ইকুয়াল টু সামেশন IR। এবার আমি যদি দুই পাশে গুণ করি T দিয়ে, এই সামেশন ET ইজ ইকুয়াল টু সামেশন IR। এবার আমি দুই পাশে যদি I দিয়ে গুণ করি তাহলে EIT ইজ ইকুয়াল টু সামেশন I স্কোয়ার RT। তা আমি তো জানি এই I স্কোয়ার RT EIT এগুলো হচ্ছে আমাদের শক্তির ফর্মুলা, অর্থাৎ যে শক্তিটা সাপ্লাই হচ্ছে সেই শক্তিটাই আমাদের ব্যয় হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি কার্শফস ভোল্টেজ ল, KVL, ঠিক আছে, কার্শফস ভোল্টেজ ল শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। ওটা ছিল আধানের সংরক্ষণ সূত্র, এটাও পরীক্ষায় আসে, শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। এবার আমরা একটা
অঙ্কে কেভিএল সূত্রটা প্রয়োগ করব। এক্সাম্পল 1, এই হচ্ছে সার্কিটটা। এই হচ্ছে আমাদের বর্তনীটা। নাম দিতে হবে, এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি, এটা দিলাম ই, এটা দিলাম এফ। এটা ওরা বলে দিচ্ছে 5 ওহম। এই ব্যাটারিটা ছিল আমাদের 2 ভোল্ট। এই রোডটা ছিল 0.1 ওহম। এই রোডটা ছিল আমাদের 0.5 ওহম। আর এই ব্যাটারির তড়িৎচালক বলটা ছিল 1.2 ভোল্ট। ওরা চাইছে 5 ওহমের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে কোশ্চেন হচ্ছিল 5 ওহম রোধের মধ্য দিয়ে 5 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত। প্রথম আমরা কি করব, কারেন্ট কোন দিকে কত কি রকম ভাবে যাবে সেগুলো আমরা একটু ধরে নিব। এটা বলছি যে আমি যেরকম করে ধরবো তোমাদের যে সেরকম ভাবে ধরতে হবে এমন কোনো কথা নেই, তুমি অন্য কিছু ধরতে পারো। তা আমি চিন্তা করলাম যেটা, যে এই 2 ভোল্ট ব্যাটারিটা এই 1.2 ভোল্ট ব্যাটারি থেকে শক্তিশালী বেশি। তাহলে এই 2 ভোল্ট ব্যাটারিটাই মেইন কারেন্ট পাঠাবে। ধরলাম 2 ভোল্ট ব্যাটারি আমাকে আই কারেন্ট পাঠাচ্ছে। এই কারেন্ট আই এসে এ পয়েন্টে দুটো ভাগে ভাগ হবে। এইদিকে যাবে I1, তাহলে বাদ বাকি যে কারেন্টটা সেটা যাবে এইদিকে, সেটা কত যাবে I মাইনাস I1। তাহলে এই I1 কারেন্টটা এদিকে আসছে, তার মানে 5 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কত কারেন্ট যাচ্ছে I1। এই I1টাই ওরা বার করতে বলছে, I1 ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে এই 0.1 এর মধ্য দিয়ে যাচ্ছে আমাদের কত, এই I কারেন্টে 0.1 এর মধ্য দিয়ে যাচ্ছে, আর এখান দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কত I মাইনাস I1 কারেন্টটা। এইভাবে আমি ধরলাম। তাহলে এবার আমি কেভিএল প্রয়োগ করি। এ বি সি ডি এ, এ বি সি ডি এ, এই রূপে আমি কেভিএল প্রয়োগ করব। তারপরে মাঝখানে আমি সুন্দর করে একটা ক্লকওয়াইজ সিম্বল দিয়ে নিই। এইভাবে আমি একটা ক্লকওয়াইজ সিম্বল দিয়ে নিলাম। তাহলে এবিসিডি এর লুপে কেভিএল প্রয়োগ করে পাই, কেভিএল প্রয়োগ করে পাই এই লুপের মধ্যে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা ছিল 0.5, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত I মাইনাস I1, তাহলে এটা ইনটু I মাইনাস I1। আর এই লুপের মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স আছে 0.1, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আমাদের I ইকুয়াল টু, এই লুপের মধ্যে দুটো তড়িৎচালক বল আছে, একটা হচ্ছে 1.2 আর এটা হচ্ছে আমাদের 2। এবার আমাদের সাইন ইউজ করতে হবে। তো সাইনটা কি হবে, এই যে দেখো I যেদিকে যাচ্ছে
আমার এই লুপটাও সেই দিকেই যাচ্ছে, তার মানে আমাদের এইটা পজিটিভ। আর i মাইনাস i1 যেদিকে যাচ্ছে আমার এই লুপটাও সেদিকে যাচ্ছে, তাহলে এটাও পজিটিভ। এবার ডান দিকে দেখি কি কেস। এই লুপটা দেখো, এই ব্যাটারির নেগেটিভ দিয়ে ঢুকে পজিটিভ দিয়ে বের হচ্ছে, তার মানে 2 ভোল্ট হচ্ছে আমাদের পজিটিভ। আর এই লুপটা দেখো ব্যাটারির পজিটিভ দিয়ে ঢুকছে, 1.2 ভোল্ট ব্যাটারির পজিটিভ দিয়ে ঢুকছে, তার মানে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে এবার একটু ছোট করি আমরা। ছোট করলে আমাদের দাঁড়াচ্ছে দেখো 0.5 i minus 0.5 i1 plus 0.1 i is equal to হচ্ছে আমাদের 0.8। তাহলে 10 দিয়ে সব কটাকে গুণ করব, তাহলে 5i, এইটা আর এইটা মিলে হচ্ছে আমাদের, এটা ভুল হলো, এটা 6i হবে। এই 0.1i আর 0.5i মিলে 0.6i, তা 10 দিয়ে গুণ করলে সেটা ছিল 6i, আর এটাকে 10 দিয়ে গুণ করলে হচ্ছিল -5i1, আর এটাকে 10 দিয়ে গুণ করলে আসবে হচ্ছিল 8। এটা আপাতত 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। কিন্তু একটা সমীকরণ থেকে তো দুটো অজানা রাশি i আর i1 বার করতে পারবো না, সুতরাং আমার আরেকটা লুপ নিতে হবে। তা কোন লুপটা নিব আমরা? এখানে টোটাল 3টা লুপ আছে, একটা লুপ আমরা ধরলাম, আরেকটা আছে দেখো a b c e f a, ওটা নেওয়া যায়। আমি তা না নিয়ে আমি এই লুপটা নিলাম, অর্থাৎ আমাদের লুপটা ছিল a b c e f a লুপে KVL প্রয়োগ করে পাই এই লুপের মধ্যে আমাদের দুটো রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে 0.1 আর একটা হচ্ছে 5। তাহলে আমি বলতে পারি 0.1 এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছিল i, আর 5 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছিল i1, ইকুয়াল টু এই লুপের মধ্যে, এই লুপটার মধ্যে আমার একটাই ব্যাটারি আছে 2 ভোল্ট। এবার সাইনটা আমাদের কি হবে? এই কারেন্টটা যাচ্ছে আমাদের ডান দিকে আর এই লুপটা যাচ্ছে হচ্ছিল বাঁ দিকে, তার মানে আমার কারেন্টটা হবে হচ্ছিল i1টা হবে হচ্ছিল নেগেটিভ, আর এই i কারেন্টটা যাচ্ছিল আমাদের এই বাঁ দিকে আর এই লুপটা যাচ্ছে হচ্ছিল ডান দিকে ক্লকওয়াইজ, তার মানে হচ্ছিল এটাও নেগেটিভ। আর এই যে লুপটা আছে, এই লুপটা দেখো এই 2 ভোল্ট ব্যাটারির মধ্য দিয়ে পজিটিভ দিয়ে ঢুকছে, তাহলে পজিটিভ দিয়ে ঢুকলে পরে আমাদের কি হয়? নেগেটিভ। তাহলে সবকটাই নেগেটিভ। এবার 10 দিয়ে গুণ করলে আমি বলতে পারি i প্লাস 5i1 50i1 is equal to 20। তাহলে এই হচ্ছে একটা ইকুয়েশন। আর এখানে ছিল আমাদের এই হচ্ছে একটা ইকুয়েশন। তাহলে এখানে আসে ছিল 5i1 আর এখানে আসে ছিল 50i1, এখানে আসে 6i আর এখানে আসে i, তাহলে এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের আসছে হলো 6i প্লাস 300i1 is equal to 120, আর এখানে আসছে 6i minus 5i1 is equal to 8 মাইনাস, তাহলে ডিভাইড করলে পরে আসা ছিল 112 ডিভাইডেড বাই 305, তাহলে 0.367 এত অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে আমরা কার্চফ সূত্র প্রয়োগ করে কারেন্ট বার করতে পারি।
তাই এরকম বইয়ে কতগুলি এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল দেখে আমাদের পিছনে যে নিউমেরিক্যালগুলি আছে সেই নিউমেরিক্যালগুলি করতে হবে। হোমওয়ার্ক হিসাবে থাকতেছে হচ্ছে হলো তোমাদের, এটা বাড়িতে তোমরা দেখতে পারবা, প্রবলেম সেট 1 যেটা আছে তোমার দুয়ারি মজুমদারের বইয়ে, সেখানে সেট 1-এ 1 থেকে 3, সেট 2-এর 1, 2 এবং হর্সেও আমাদের কতগুলো নিউমেরিক্যাল আছে। এবার এই নিউমেরিক্যালগুলি প্র্যাকটিস করলে পরে তোমাদের এই কারশফের সূত্র আরো ভালোভাবে প্রয়োগ করতে পারবা। এবার ঘটনা হচ্ছে, এই যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কটা কি খালি এইভাবেই হয়, কারশফের সূত্র অ্যাপ্লাই না করেও এই অঙ্কটা হয়? তা আমি অন্য নিয়মে আবার এই অঙ্কটা একটু করে দেখাই। এই নিয়মটা আমার খুব প্রিয় নিয়ম আর কি। or এই ছিল আমাদের সার্কিটটা। এই হচ্ছে আমাদের সার্কিট। এটা ছিল আমাদের 5 ওহম, এটা ছিল আমাদের 0.1 ওহম, এটা ছিল 0.5 ওহম, এটা ছিল আমাদের 1.2 ভোল্ট ব্যাটারি, আর এটা ছিল আমাদের 2 ভোল্ট ব্যাটারি। এটা ছিল এ পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম বি পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম সি পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম ডি পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম আমরা ই পয়েন্ট। এবার ঘটনা হচ্ছে, এখানে আমরা যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছিল, এটা যদি একটা ব্যাটারি হয়, এই ব্যাটারির এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, মানে এদিকে ভোল্টেজ বেশি আর এদিকের ভোল্টেজ কম। নিয়মটা হচ্ছিল, এখানকার ভোল্টেজ যদি 10 হয় আর এখানকার ভোল্টেজ যদি 3 হয়, তাহলে ব্যাটারির ইএমএফ হবে হচ্ছিল 7। তার মানে কি হচ্ছে, এইটার সাথে এইটা অ্যাড করলে পরে এইটা পাওয়া যায়, অর্থাৎ 10টা কেমন করে পাওয়া গেল, 7 + 3। আমরা বলতে পারি এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির এখানে যদি ভি ভোল্টেজ হয়, এটা যদি 15 হয়, তাহলে পজিটিভের এখানকার ভোল্টেজটা হবে ছিল 15 + ভি। এই নিয়মটা আমরা এখানে কাজে লাগাবো। তো এই নিয়মটা কাজে লাগাতে গিয়ে এই কোনো পয়েন্টের ভোল্টেজ আমাদের ধরে নিতে হবে। তা আমি এখানকার ভোল্টেজ ধরে নিলাম ভি, আর এখানকার ভোল্টেজ ধরে নিলাম 0। এরকম হতে পারে আমি এখানকার ভোল্টেজ V1 আর এখানকার ভোল্টেজ V2 নিতে পারতাম, কোনো অসুবিধা নাই। এমনভাবে নিতে হবে যাতে তোমার সমাধান করতে সুবিধা হয়। তাহলে এখানকার ভোল্টেজ যদি V হয়, আমি খালি জাস্ট এখানে আরেকটা ছবি দিয়ে আমি এক্সাম্পলটা দেখাই। এই ব্যাটারিটা ছিল আমাদের 1.2 ভোল্ট, এই পয়েন্ট হচ্ছে আমাদের এ পয়েন্ট, এখানকার ভোল্টেজ ধরলাম V, তাহলে এখানকার ভোল্টেজ হবে ছিল আমাদের V - 1.2, তাহলে এখানকার ভোল্টেজ হচ্ছিল আমাদের V - 1.2। ঠিক একই রকম ভাবে এখানকার ভোল্টেজ যদি V হয় আর এটা যদি 2 ভোল্ট ব্যাটারি হয়, তাহলে এই ই পয়েন্টের ভোল্টেজ হবে ছিল V - 2। তাহলে ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে, আমাদের বি পয়েন্টের ভোল্টেজ জানি, সেটা আমি এখানে আলাদা করে লিখলাম। বি পয়েন্টের ভোল্টেজ হচ্ছিল আমাদের V∗B = হচ্ছিল আমাদের V - 1.2
আমাদের ই পয়েন্টের ভোল্টেজ দাঁড়াচ্ছে গিয়ে ভি মাইনাস টু, আর এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমাদের ভি, আর হচ্ছিল আমাদের ডি পয়েন্টের ভোল্টেজ হচ্ছিল 0। এবার আমাদের কারেন্ট বার করতে হয় কিভাবে? কারেন্ট আমরা বার করি হচ্ছিল আমাদের ভোল্টেজ ডিফারেন্সকে কি করতে হয়, রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে দেখো এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে না, এই রেজিস্ট্যান্সের দুটো এন্ড হচ্ছিল, একটা বিতে লাগানো আছে আর একটা লাগানো আছে এই সি হয়ে ডিতে লাগানো আছে। তাহলে এই বি পয়েন্টের আর সি পয়েন্টের ভোল্টেজ বিয়োগ করে এই 0.5 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমি এই পাথে কারেন্ট পাবো, নাম দিলাম এই কারেন্টটার I1। তাহলে আমরা বলতে পারি I1 ইকুয়াল টু হচ্ছিল আমাদের ভি মাইনাস 1.2, এটা হচ্ছে আমাদের বি পয়েন্টের বিভব, মাইনাস ভিডি অর্থাৎ মাইনাস 0 ডিভাইডেড বাই 0.5, এটা হচ্ছে আমাদের বিসিডি পথে কারেন্ট। এবার এই পথে কারেন্টটা আমি ধরলাম I2, তাহলে এই ভোল্টেজটা আর এই ডি এর ভোল্টেজ মাইনাস করে এই 0.1 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমি I2 পাবো। তাহলে I2 ইজ ইকুয়াল টু হচ্ছিল আমাদের ভি মাইনাস টু, এটা হচ্ছে ই পয়েন্টের বিভব, মাইনাস ডি পয়েন্টের বিভব হচ্ছিল 0 বাই হচ্ছিল 0.1। এবার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছিল এই পার্টটা, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I3। তাহলে I3 ইকুয়াল টু হবে হচ্ছিল, দেখো এই রোধে দুটো এন্ড, একটা এতে লাগানো আছে আর আরেকটা ডিতে লাগানো আছে। এই রোধের দুটো এন্ড, একটা এতে লাগানো একটা ডিতে লাগানো, তাহলে বিভব পার্থক্য হবে ছিল ভি মাইনাস 0, এর বিভব হচ্ছে ভি আর ডি এর বিভব হচ্ছে 0 ডিভাইডেড বাই 5। এবার দেখো এই ডি পয়েন্টে এই তিনটা কারেন্ট একসাথে এসে মিললো, এখান থেকে I1 আসলো, এখান থেকে I2 আসলো, এখান থেকে I3 আসলো। আমাদের কার্চফস প্রথম সূত্র অনুযায়ী এই তিনটা কারেন্টের যোগফল 0 আসতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু কার্চফস কারেন্ট ল, এই তিনটা কারেন্ট I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু হবে ছিল আমাদের 0। তার মানে ভি মাইনাস 1.2 বাই 0.5 প্লাস ভি মাইনাস 2 বাই 0.1 প্লাস ভি বাই 5 ইকুয়াল টু 0। তাহলে এটাকে সলভ করলে আসবে ছিল ভি ইজ ইকুয়াল টু 112 বাই 61 ভোল্ট। তাহলে দেখো ভি বার হয়ে গেল, আমাদের চাইছে হলো 5 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, মানে I3 চাচ্ছে। তাহলে I3 কত হবে, এই হচ্ছে আমাদের I3 হচ্ছিল ভি বাই 5 ইজ ইকুয়াল টু 112 বাই 61 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 0.367 অ্যাম্পিয়ার। তাহলে ওখানে যা আসলো আমাদের 0.367 অ্যাম্পিয়ার, এখানেও আমাদের কিন্তু ওই 0.367 অ্যাম্পিয়ারই আসলো। তাহলে এইভাবেও আমরা নিউমেরিক্যাল করতে পারি। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছিল আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছিল কার্চফস লটাকেই একটু অন্যভাবে প্রয়োগ করে, যাতে কার্চফস লয়ে যে আমাদের চিহ্নের সমস্যা আছে সেই চিহ্নের সমস্যাটা তোমার না হয়। মনে করো এরকম একটা সার্কিট আছে, এই যে সার্কিটটা আছে আমি একটু শর্টকাটে আঁকলাম। এই সার্কিটে এখানে একটা রেজিস্ট্যান্স আছে 100, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 100, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 100, এখানে একটা ভোল্ট মিটার আছে, এই ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স হচ্ছিল 10 ওহম, আর এখানে একটা অ্যামিটার আছে, এই অ্যামিটার দিয়ে কারেন্ট মাপে। এটা হচ্ছিল রেজিস্ট্যান্স হচ্ছিল, ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স 900 আর অ্যামিটারের রেজিস্ট্যান্স 10, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছিল 900। তাই এবার
আমি কি করলাম, এখানে দেখলাম তিনটা লুপ আছে, এই লুপে আমি কারেন্ট ধরলাম I1, এই লুপে আমি কারেন্ট ধরলাম I2, এই লুপে কারেন্ট ধরলাম আমি I3। তাহলে প্রথম লুপটা, ফার্স্ট লুপ, প্রথম লুপটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো, ফার্স্ট লুপের ক্ষেত্রে কয়টা রেজিস্ট্যান্স আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, একটা এদিকে 100 আছে, এই যে এইটা, আর এদিকে একটা আছে 100। এটার মধ্যে দিয়ে দেখো একটাই কারেন্ট যাচ্ছে I1, আর এটার মধ্যে দিয়ে দুটো কারেন্ট যাচ্ছে, এই রকম ব্যাপারটা। এটা হচ্ছে I1 আর এই পাশে আছে হচ্ছে I2। তার মানে দেখো এই 100 এর মধ্যে দিয়ে শুধুমাত্র এই I1 যাচ্ছে, তার মানে 100 ইন্টু I1। আর এই 100টার মধ্য দিয়ে, এই 100 এর মধ্য দিয়ে I1টা যাচ্ছে নিচের দিকে আর এই I2টা যাচ্ছে উপর দিকে, তার জন্য আমরা মাইনাস করব, I1 মাইনাস I2 ইন্টু 100 হয়ে গেল আমাদের ফার্স্ট লুপের ক্ষেত্রে। কোনো যেহেতু ব্যাটারি নাই, ব্যাটারি না থাকার জন্য আমাদের ডান দিকে 0। তাহলে এই একটা ইকুয়েশন পাওয়া গেল। এটাকে একটু ছোট করে নেবা। এবার সেকেন্ড লুপটা চিন্তা করো। সেকেন্ড লুপ মানে হচ্ছে আমাদের এই লুপটা, এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে দেখো, এই উপরে আছে অ্যামিটার, এই অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছিল 10, এখানে আছে হচ্ছিল একটা 100, আর এখানে একটা আছে হচ্ছিল 100। এই সেকেন্ড লুপে এইটার মধ্য দিয়ে যাচ্ছে I1, এখানে যাচ্ছে হচ্ছে আমাদের I2, আর এইটার মধ্য দিয়ে যাচ্ছে I3। পুরোটা আমি আঁকলাম না এখানে। তাহলে দেখো তো এই 100 যেটা আছে সেই 100 এর মধ্য দিয়ে আমাদের কটা কারেন্ট যাচ্ছে, এই 100 এর মধ্যে দিয়ে দুটো কারেন্ট যাচ্ছে, I2 আর হচ্ছে I1। যেহেতু সেকেন্ড লুপটা কনসিডার করছি, I2টা আগে থাকবে, I1টা পরে থাকবে। প্লাস এই 10 ওহমের মধ্যে দিয়ে শুধুমাত্র I2টাই যাচ্ছে, কারণ এই লুপেরই অন্তর্গত একা। তাহলে I2 ইন্টু 10, আর এই যে 100টা আছে এই লুপের জন্য আমরা পাচ্ছি হচ্ছে I2, আর এই লুপের জন্য আমরা উল্টো দিকে পাচ্ছি হচ্ছে I3। যেহেতু সেকেন্ড লুপটা কনসিডার করছি, I2টা আগে থাকবে, তাহলে I2 মাইনাস I3 ইন্টু 100 ইকুয়াল টু, যেহেতু কোনো ব্যাটারি নাই এই লুপের মধ্যে তার জন্য 0। তাহলে দুটো ইকুয়েশন বার হয়ে গেল। এবার লাস্ট লুপটা, লাস্ট লুপে দেখো এই যে রেজিস্ট্যান্সটা আছে এটার মধ্যে দিয়ে I2 যাচ্ছে আবার I3ও যাচ্ছে। যেহেতু থার্ড লুপ কনসিডার করছি আমরা, তার জন্য আমাদের I3টা আগে থাকবে। তাহলে I3 ইন্টু 100, I3 মাইনাস I2 ইন্টু 100। ঠিক আছে, এই যে 100 এর মধ্য দিয়ে এদিক থেকে যাচ্ছে I3 আর এদিক থেকে যাচ্ছে I2, যার জন্য আমাদের দুটোই নিতে হচ্ছে। আর এই 900 ভোল্ট যেটা আছে ভোল্ট মিটারে, সেটার মধ্যে একটা কারেন্টই যাচ্ছে, তাহলে সেটা আমরা নিব চলো প্লাস 900 ইন্টু I3 ইজ ইকুয়াল টু 0। এই তিনটা ইকুয়েশন যদি তুমি সলভ করো তাহলে সেখান থেকে I1, I2, I3 বেরিয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কার্শফ লটাকে অ্যাপ্লাই করতে পারি। এখানে অত আমাদের সাইনের ঝামেলাটা নাই, তিনটা এরকম করে লুপ ধরে নিলাম। এবার আমি দেখবো কোন রেজিস্ট্যান্সের মতো, মানে কোন রেজিস্ট্যান্স কয়টা লুপের কমন আর কি। যেরকম এই 100টা দুটো লুপের মধ্যে পড়ে যাচ্ছে, এইটা আর এইটা, সেজন্য আমাদের I1 আর I2 মাইনাস করতে হবে। যদি এই লুপ চিন্তা করো তাহলে I1 মাইনাস I2, আর যদি এই লুপ চিন্তা করো তাহলে I2 মাইনাস I নিতে হবে, ওটা দেখে নিতে হবে আর কি। তাহলে আমাদের কার্শফ ল এর এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট ইয়েতে আমরা পোটেনশিওমিটার নিয়ে আলোচনা করব।